তাহলে এই ফাই ওয়ানটা আই এর সাথে প্রপোর্শনালি রিলেটেড। কেন প্রপোর্শনালি রিলেটেড? কারণ আমার ফ্লাক্সটা এখন বাতাসের ভিতর দিয়ে যাচ্ছে। সো আইটাকে আমি যত বাড়াবো ফ্লাক্সটা তত বাড়বে, কখনোই সে স্যাচুরেট হবে না। এই জন্য আমি বলতেছি যে ফাই ওয়ান প্রাইম ডিভাইডেড বাই আই ওয়ান এটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে। এর রেশিও সবসময় সেম থাকবে, এই রেশিও কোনো দিন চেঞ্জ হবে না। তাহলে এই রেশিও যদি চেঞ্জ না হয়, আমি যদি আই বাড়াই সাথে সাথে ফাই বেড়ে যাবে, যদি আই কমাই সাথে সাথে ফাই কমে যাবে। তাই যদি হয় তাহলে এই দুইটা রেশিও কোনো দিনও চেঞ্জ হবে না। আর কোনো দিনও যেহেতু চেঞ্জ হবে না, এটাকে কনস্ট্যান্ট আকারে দেখানো যায়। যেহেতু কনস্ট্যান্ট আকারে দেখানো যায়, সেখানে লিকেজ ফ্লাক্সের জন্য লিকেজ ফ্লাক্স কী করতেছে? প্রাইমারিতে একটা ভোল্টেজ ড্রপ করতেছে। তুমি খেয়াল করো, এই ফ্লাক্সটা যদি এই মূল ফ্লাক্সের সঙ্গে যেত, এই ফাই ওয়ান প্রাইম যেটাকে আমি বলতেছি, এই ফাই ওয়ান প্রাইম যেটা হচ্ছে বাতাসের ভিতর দিয়ে কোরের সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে লিকেজ আকারে, সেটা যদি কোরের ভিতর দিয়ে পাস হতো তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজটা একটু বেশি হতো না? ভোল্টেজটা একটু বেশি হতো, কারণ ফ্লাক্সের পরিমাণ বেশি হতো, সেকেন্ডারিতে ভোল্টেজের পরিমাণ বেশি হতো। যেহেতু এই এক্সট্রা লিকেজ ফ্লাক্স ভোল্টেজকে সেকেন্ডারিতে যেতে দিচ্ছে না, সো সেটা একটা ভোল্টেজ ড্রপ হিসেবে আমরা কনসিডার করতে পারি। এজন্য এখানে একটা ভোল্টেজ ড্রপ আমি রেখে দিয়েছি, যেটার জন্য একটা লস হচ্ছে, এবং এটাকে একটা রিঅ্যাকটেন্স আকারে দেখিয়েছি। এখানে যদি কারেন্ট পাস করে, এখানে একটা ফ্লাক্স তৈরি করবে, তাই না? এই যে ফ্লাক্স তৈরি করতেছে, কারেন্ট পাস হলে একটা ফ্লাক্স তৈরি করবে, ওই ফ্লাক্সটা একটা ভোল্টেজ ইনডিউস করবে, ভোল্টেজ প্রডিউস করবে। সেই ভোল্টেজটা কিন্তু সেকেন্ডারিতে যাচ্ছে না। এই জন্য এখানে লিকেজ রিঅ্যাকটেন্স হিসেবে আমি দেখিয়েছি। এই লিকেজ রিঅ্যাকটেন্সের ভিতরে ওই লিকেজ ফ্লাক্সগুলো পাস হচ্ছে। যেহেতু লিকেজ ফ্লাক্স পাস হচ্ছে, সেহেতু এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। এই জন্য এটাকে আমি কনস্ট্যান্ট আকারে দেখিয়েছি। ওকে, তোমার মূল কথা থাকবে যেটাকে আমি কনস্ট্যান্ট আকারে দেখিয়েছি, কারণ এই যে লিকেজ ফ্লাক্সটা বাতাসের ভিতর দিয়ে, এয়ারের ভিতর দিয়ে থ্রু দ্য এয়ার পাস হচ্ছে। সো এয়ার তো কখনোই স্যাচুরেট হবে না, যার জন্য কারেন্ট ফ্লাক্স ডিভাইডেড বাই কারেন্ট এই জিনিসটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই কনস্ট্যান্ট দেখানোর জন্য আমি একটা লিকেজ ফ্লাক্স এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছি। ওকে, আর ওয়ানটা সহজেই তুমি ব্যাখ্যা করতে পারছিলে, কিন্তু এক্স ওয়ানটা পারছিলে না, কারণ এর ভিতরে একটু কথাবার্তা এক্সট্রা আছে। ওকে, সো এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু বেসিক জিনিস, বইয়ে সব জায়গাতেই ব্যাখ্যা করা নেই। এটা ব্যাখ্যা করার জন্য অনেক পড়াশুনো করতে হতো, যেটাকে তোমাকে একবারেই বলে দেওয়া হলো। ওকে, আর এই যে ট্রান্সফরমারটা এখন আছে, এই ট্রান্সফরমারটা কিন্তু এখন পিওর আইডিয়াল ট্রান্সফরমার। এই অংশটা আইডিয়াল ট্রান্সফরমার। এই জন্য আমি যখন সেকেন্ডারি থেকে প্রাইমারিতে দেখিয়েছি, তখন কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার অংশ আর রাখি নেই। সো ওটা রাখার দরকার নেই, ওর শুধু ট্রান্স সংখ্যা দরকার ছিল, আমার ট্রান্স সংখ্যা নিয়ে আমি কাজ করেছি। এর ভিতরে যত নন আইডিয়ালিক যে জিনিসপত্র ছিল, তার রেজিস্টিভ লস বা রিয়াক্টিভ লস যেটা ছিল, সবগুলোকে বের করে, কোর লস সব আমি বের করে ফেলেছি। যেহেতু বের করে ফেলেছি, সো এখন ট্রান্সফরমারটা একটা আইডিয়াল ট্রান্সফরমার। এবং আইডিয়াল ট্রান্সফরমারের জন্য আমি একটা দেখিয়েছিলাম এরকম, যে এর একটা ভেক্টর ডায়াগ্রাম দেখিয়েছিলাম, যে এখানে হচ্ছে ফাই এম, তাহলে এখানে থাকবে আই এম, এখানে থাকবে ভি ওয়ান, নিচের দিকে থাকবে ই ওয়ান আই টু, ই ওয়ান ই টু। এটা হচ্ছে আমার যে একদম যদি রিয়েল ট্রান্সফর্মার হতো, রিয়েল বলতেছি, একদম আইডিয়াল ট্রান্সফর্মার হতো, তার ফেজর ডায়াগ্রামটা দেখতে এমন হতো। কিন্তু বর্তমানে তো কোনো রিয়েল ট্রান্সফর্মার পাওয়া যাবে না, কোনো দিনও পাওয়া যায় না। মানে রিয়েল হচ্ছে আইডিয়াল ট্রান্সফর্মার তো পাওয়া যায় না, কিন্তু আইডিয়াল আমরা চিন্তা করতে পারি, তার লসগুলোকে যদি আমি বাইরে বের করে দেই, তো সেটাকে আমি আইডিয়াল হিসেবে ট্রিট করতে পারি। ওকে, এটা ছিল মূলত আমাদের ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাকে তুমি রিফার টু প্রাইমারি এবং রিফার টু সেকেন্ডারি কনভার্ট করতে পারো ক্যালকুলেশনের সুবিধার্থে। আজকে আমরা আরেকটা টপিক পড়ব, এবং এই টপিকটাই আমাদের হচ্ছে শেষ টপিক মিডের জন্য। ট্রান্সফরমার্স ভোল্টেজ রেগুলেশন।
ট্রান্সফরমার্স ভোল্টেজ রেগুলেশন। এই ট্রান্সফরমার্স ভোল্টেজ রেগুলেশন আসলে বিষয়টা কি, আগে সেটা আমাকে বুঝতে হবে যে কেন জিনিসটা আমি পড়ব। ভোল্টেজ রেগুলেশন বলতে তুমি কি বোঝো? ভোল্টেজ রেগুলেশন ভোল্টেজ বাড়া কমা, ভোল্টেজ কমছে বা বাড়ছে এমন কোনো ঘটনা এখানে ঘটছে। আমি চাচ্ছি ট্রান্সফরমারটা এমন হবে যাতে তার সেকেন্ডারি বা টার্মিনাল থেকে যখন আমি কোনো লোড কানেক্ট করব তখন তার ভোল্টেজে যাতে কোনো পরিবর্তন না হয়, মানে ভোল্টেজটা ফ্লাকচুয়েট যাতে না করে। আমি এমন ট্রান্সফরমার ডিজাইন করতে চাইবো যার ভোল্টেজ রেগুলেশন খুব কম, কারণ লোড লাগাইলে যদি ট্রান্সফরমারের ইন্টারনাল লসটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো ঝামেলা। আমার আউটপুটে যে পরিমাণ ভোল্টেজ পাওয়ার কথা সে পরিমাণ ভোল্টেজ না পেলে তো আমার সাপ্লাইয়ের ক্ষেত্রে সমস্যা হবে। তো এই ভোল্টেজ রেগুলেশনটা এই জন্য জানা দরকার যে আমার ইনপুটে সাপ্লাই দিলে আউটপুটে গিয়ে সেই ভোল্টেজটা কীরকম ফ্লাকচুয়েট করতেছে লোড লাগালে। সো ইনপুটের সঙ্গে আউটপুটের যে ভোল্টেজ রেগুলেশন একে বলা হয় পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন। পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন এটাই ডাউনও ভোল্টেজ রেগুলেশন ডাউন বলে অনেক সময় আপ বলে। এটার কারণ হচ্ছে E2 ভোল্টেজ ডিভাইড বাই টার্মিনাল ভোল্টেজ অথবা ডিভাইডেড বাই E2। আমি একে E2 দিয়েও ভাগ করতে পারি, V2 দিয়েও ভাগ করতে পারি। যদি E2 দিয়ে ভাগ করি তখন ভোল্টেজ রেগুলেশন ডাউন, যদি V2 দিয়ে ভাগ করি তখন ভোল্টেজ রেগুলেশন আপ বলে। ওকে, জাস্ট আমার কিছু ডাটার জন্য, স্পেশাল কিছু ডাটা কালেক্ট করার জন্য এই জিনিসটা করা হয়। তার মানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কী পরিমাণ ভোল্টেজ তৈরি হলো মাইনাস টার্মিনালে গিয়ে কী পরিমাণ পাচ্ছি, মানে এখানে কি পরিমাণ তৈরি হয়েছে, এখান থেকে টার্মিনালটা যদি একটু দূরে থাকে তার মাঝে আমার রেজিস্টিভ লস আছে এবং রিয়াক্টিভ লস আছে। সো ওই দুইটা লস বাদ দিলে হচ্ছে আমার টার্মিনাল এরিয়াটা ছিল। তাহলে এই জিনিসটা কেমন ছিল, এখানে ছিল আমার মেইন E2 ভোল্টেজ, এই E2 ভোল্টেজ এখানে একটা রেজিস্টিভ লস ঘটাবে, এখানে একটা রিয়াক্টিভ লস আছে, এখানে গিয়ে হচ্ছে আমার লোডটা আছে। আমি সাপ্লাইটা নিয়েছি এখান থেকে, এই ভোল্টেজটা হচ্ছে আমার V2, এটা হচ্ছে আমার Z লোড, এটা হচ্ছে X2, এটা হচ্ছে R2, তাই না? আমি চাচ্ছিলাম এই E2 ভোল্টেজটাই যেন V2তে E2 সমান V2 হয়। আমাদের পারফেক্ট হতো, ভোল্টেজ রেগুলেশন 0 হতো যদি E2 ইকুয়াল টু V2 হতো, তাহলে ভোল্টেজ রেগুলেশন 0 হতো। আমি সেরকম একটা ট্রান্সফরমার হচ্ছে আমার সবথেকে ভালো ট্রান্সফরমার যার ভোল্টেজ রেগুলেশন 0 সবথেকে, কিন্তু এরকম ট্রান্সফরমার আসলে বাস্তবে নেই, কারণ তার ভিতরে রেজিস্টিভ লস আছে এবং রিয়াক্টিভ লস আছে। ওকে, এখন এই লসটা কীভাবে কমানো যায়, এই ভোল্টেজ রেগুলেশন টেস্ট করা, এফিসিয়েন্সি টেস্ট এবং ভোল্টেজ রেগুলেশন টেস্ট করা হয়। ভোল্টেজ রেগুলেশন টেস্ট যদি ভালো হয় তার এফিসিয়েন্সিও ভালো হয়, বিভিন্ন টেস্টের মাধ্যমে দেখা হয়। এখন এই জিনিসটা কী বলতেছে, এই ভোল্টেজ রেগুলেশন কেমন করে হচ্ছে সেটা দেখতে হবে আমাকে। এখন লোড হিসেবে আমি 3 ধরনের লোড লাগাতে পারি। আমি 3 ধরনের লোড বলতে তুমি এমন না যে একবার লাইট লাগালে, একবার এসি লাগালে, একবার ইন্ডাকশান মোটর লাগালে, এরকম না। 3 ধরনের লোড আছে। একটা হচ্ছে রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। এই 3 ধরনের লোড আমরা ট্রান্সফরমারে সাধারণত লাগাবো, এবং মোস্ট কমনলি ট্রান্সফরমারে যে লোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। মোস্ট কমনলি ইউজড হয় হচ্ছে ইন্ডাকটিভ লোড, খুব কম ইউজ হয় ক্যাপাসিটিভ লোড, রেজিস্টিভ লোড ইউজ হতে পারে কম, কিন্তু ক্যাপাসিটিভ লোড দেখতেই পাওয়া যায় না। এখন ট্রান্সফরমারের যেই টার্মিনাল ভোল্টেজ, এই টার্মিনাল ভোল্টেজটা নির্ভর করবে আমি সেটা রেজিস্টিভ লোড লাগিয়েছি নাকি ইন্ডাকটিভ লোড লাগিয়েছি নাকি ক্যাপাসিটিভ লোড লাগিয়েছি, এই 3টা জিনিসের উপরে। প্রথমে বলে রাখি, যদি রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ লোড লাগাই তাহলে টার্মিনাল ভোল্টেজ এই E2 গ্রেটার দেন V2 হবে। E2 গ্রেটার দেন V2 হলে এই ভোল্টেজ রেগুলেশনটা সবসময় পজিটিভ হবে। ওকে,
কিন্তু যদি আমি ক্যাপাসিটিভ লোড লাগাই তাহলে E2 লেস দেন V2 হবে, সেক্ষেত্রে আমার ভোল্টেজ রেগুলেশনটা হবে নেগেটিভ। এই ঘটনাটা কিভাবে ঘটবে সেটা আমরা একটু এক্সপ্লেন করব। যদি আমি কোনো ক্যাপাসিটিভ লোড লাগাই সেক্ষেত্রে টার্মিনালের ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ থেকেও বেশি হয়ে যায়। টার্মিনালের ভোল্টেজ মানে এই ভোল্টেজটা এই ভোল্টেজ থেকেও বেশি হয়ে যায়। যদি আমি সেটা ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ লোড লাগাই তাহলে এই ভোল্টেজটা সাধারণত এই ভোল্টেজ থেকে কম থাকে। সেই জিনিসটা আমরা একটু দেখব যে এই ঘটনাটা কেন ঘটে। আমরা ফেজর ডায়াগ্রাম যখন ব্যাখ্যা করতে পারবো তখন এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে কেন হচ্ছে। তার জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে, এটা তো বিরক্ত করতেছে, এখানে ভোল্টেজের ইকুয়েশনটা কেমন ছিল? ভোল্টেজের ইকুয়েশনটা কেমন ছিল? E2 ইকুয়াল টু V2 প্লাস I2 R2 প্লাস X2 এমনই তো ছিল। এখন এইটাকে আমি প্লট করে দেখতে চাই, তাহলে এটা V2 সমান হবে, V2 সমান টার্মিনাল ভোল্টেজ E2 মাইনাস I2 R2 প্লাস X2। আমি যদি ট্রান্সফরমারে এখন একটা কি করব, ল্যাগিং লোড লাগাবো। ল্যাগিং লোড মানে কি? ল্যাগিং এবং লিডিং জিনিসটাকে বুঝতে হবে। তুমি একটাকে রেফারেন্স ধরো ভোল্টেজটাকে তুমি রেফারেন্স ধরেছো। এখন যদি ল্যাগিং লোড হয় তাহলে এই ভোল্টেজ থেকে কারেন্টটা ল্যাগ করবে, এটা হচ্ছে I। ভোল্টেজ থেকে কারেন্টটা ল্যাগ করলো। আর যদি লিডিং লোড হতো কারেন্টটা লিড করতো, বুঝলো? তাহলে আমি এমন একটা লোড লাগাচ্ছি যে লোডে এখন কারেন্টটা ল্যাগ করবে, তাহলে সেই ধরনের লোড হচ্ছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট সবসময় ল্যাগ করে, আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট সবসময় লিড করে। তুমি কারেন্ট দিয়ে মনে রাখো, ভোল্টেজ দিয়ে মনে রাখার দরকার নাই যে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট সবসময় ল্যাগ করে, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট সবসময় লিড করে। তাহলে প্রথমে আসি, তাহলে প্রথমে এখানে আমি রেফারেন্স হিসেবে ধরলাম V2। প্রথম রেফারেন্স হচ্ছে আমার V2, একে ফেলো। টার্মিনাল ভোল্টেজ V2 আঁকো। এখন এই টার্মিনাল ভোল্টেজের সঙ্গে দুইটা জিনিস গুণ আছে, এখানে খেয়াল করো। এইটাকে যদি আমি ভাগ করি I2 R2 প্লাস X2 I2, তাই না? একটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজের ড্রপ, আর একটা হচ্ছে রিঅ্যাকট্যান্সের ভিতরে ভোল্টেজ ড্রপ। এখন রেজিস্ট্যান্সের ভিতরে এই ভোল্টেজ ড্রপটা যদি এখানে আমার দেখাতে হয় তাহলে কিছু না কিছু ড্র করে দেখাইতে হবে। ওই ভোল্টেজটা যখন ড্রপ দেখাবো এই ভোল্টেজের সাথে ওই ভোল্টেজের সম্পর্ক কি হবে? ভোল্টেজের সাথে ওই ভোল্টেজের ডিরেকশন কেমন করে দিবা? ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স থাকবে? এটা তো একটা ভোল্টেজের ইয়ে লিখেছি, তাই না? এই ভোল্টেজের সাথে কি ওই রেজিস্ট্যান্সের কারেন্টের মানে দিকের মানে অ্যাঙ্গেল থাকবে কোনো? মানে কারেন্ট কি এরকম সাইডে অ্যাঙ্গেল হয়ে যাবে? এটা কিন্তু রেজিস্ট্যান্স। কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে কি কোনো ফেজ ডিফারেন্স থাকবে? রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট এবং ভোল্টেজের কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। সো রেজিস্ট্যান্সের ভিতরে যে লসটা হবে সেটাই ভোল্টেজের দিকে এই ভোল্টেজের সাথে সেম ফেজে থাকবে। সো এটা হচ্ছে সেম ফেজে দিলাম। তাহলে কত হলো? এটা
I2 R2 সেম ফেজে আছে না, I2 R2 সেম ফেজে আছে। এখন এটা তো দিয়ে দিলাম, এই লসটাকে আমি ভোল্টেজটাকে ইন্ট্রোডিউস করেছি, এটার নাম দাও ও এ বি। এখন এই যে রিঅ্যাকট্যান্সের ভিতরে একটা ইন্ডাকট্যান্সের ভিতরে একটা ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কত? আমার রেফারেন্স ছিল কিন্তু এইটা, এই ভোল্টেজের সাথে এখন কারেন্টের অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি লিডিং না ল্যাগিং? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের আঁকা হয় নাই, কারেন্টের ডিরেকশনটাকে দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে I2 কারেন্ট। সো এই জিনিসটা এখানে হবে না, এই I2 কারেন্টের দিকে থাকবে হচ্ছে I2 R2। ওকে, সো এখানে এটা হচ্ছে ভোল্টেজ V2, এটা হচ্ছে কারেন্ট। আমি যে লোডটা লাগিয়েছি সেই লোডের সাথে কারেন্টের একটা ফেজ ডিফারেন্স আছে। যে লোডটা এখানে লাগিয়েছি এটা হচ্ছে লোড, লোডের ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে একটা ফেজ ডিফারেন্স, এটা হচ্ছে ল্যাগিং লোড, ল্যাগিং, এটা হচ্ছে ল্যাগিং লোড। ওকে, এখন এই কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্টের কি কোনো চেঞ্জ নাই তো? সো এটা যেদিকে থাকবে এটাকে আমি এখানেও আঁকতে পারতাম, এটাকে আমি এখানেও আঁকতে পারতাম I2 R2 হিসেবে, কিন্তু এটাকে শিফট করে আমি এখানে দেখিয়েছি। প্যারালালি শিফট করা যায়, ভেক্টরের ক্ষেত্রে প্যারালালি শিফট করা যায়, কোনো সমস্যা হয় না। আমার রিলেশন দেখাতে হবে ভি এর সঙ্গে, এই জন্য ভি এর কাছে কাছে আমি নিয়ে গেছি। সো I2 R2। ওকে, এটার নাম দাও বি। এখন এই যে ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটেন্সের ভিতরে মানে লিকেজের রিঅ্যাকটেন্স আছে, এর ভিতরে কারেন্টের ভিতরে কারেন্ট এবং ভোল্টের ভিতরে ফেজ ডিফারেন্স কত হবে? 90 ডিগ্রি। সো এটা যদি কারেন্ট হয়, এই কারেন্টের সঙ্গে ভোল্টেজের ফেজ ডিফারেন্স থাকবে 90 ডিগ্রি, মানে এখান থেকে এটা এমন করে থাকবে। এখন এটা এই অংশটা আমি কেটে নিয়ে এইখানে লাগাইতে পারি, যেহেতু একটা ভেক্টর। সো এটা 90 ডিগ্রি, এটাকে কেটে নিয়ে আমি ওই জায়গায় লাগিয়ে দিয়েছি। এটা হবে I2 X2, এইটাকে আমি বলবো I2 Z2, এবং টোটাল যে ভোল্টেজটা সেটাকে আমি বলবো E2। এখন চিন্তা করো, আমি একে ভেক্টরক্যালি সাম করতে যোগ করতে চাই, যোগ করে আমি একটা ইকুয়েশন ড্রাইভ করতে চাই যে এই ভোল্টেজের রেগুলেশন হবে তা কিসের উপর নির্ভর করবে। এখানে যেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে মানে কতটুকু ফেজ ডিফারেন্স আছে এই ভোল্টেজের সঙ্গে। ওকে, এখন যদি চিন্তা করো এই V2 মানে হচ্ছে OA, আমি টোটাল ভোল্টেজটা হচ্ছে এখানে ডি দেই, OD দেই, E2 ভোল্টেজ OD। হ্যাঁ, সো OD ইকুয়াল টু কী হবে? OD ইকুয়াল টু হবে OA প্লাস এসি দিতে পারো, সমস্যা নেই, এসিতে আমরা পরে আসবো, এসি দিলে সরাসরি হয়ে যাবে। এখানে এইটা তোমার আনতে হবে, এখানে দাঁড়াও, এটা কে দেয়? সো OA প্লাস AK প্লাস KC যদি করি আমি, খেয়াল করো OA প্লাস AK প্লাস KC, তুমি এইটাকে ডিরেক্টলি OC লিখতে পারতে, কিন্তু আমার আরও কিছু জিনিস ইন্ট্রোডিউস করতে হবে। এই AK এর মানটা কত? AK এর মানটা কত? I2 R2 cos θ, আনুভূমিক অংশ।
I2 R2 cos থিটা। আর এই কেসির মান, এটা হচ্ছে একের মান, আর এই কেসি এর মান হবে, এটা 90 ডিগ্রি, যেহেতু এই অংশটা এটা থিটা হিসেবে চিন্তা করতে পারো। সো এটা হবে কত, I2 x2, সেটা হবে I2 x2 sin থিটা, I2 x2 sin থিটা। তাহলে সবগুলো মান আমি এবার বসিয়ে দেই, তাহলে এটা হয় কেসি, এই অংশটা কেসি না, এই অংশটা যদি কেসি হয় তাহলে এই অংশটাও তো কেসি, সমান জিনিসই। তাহলে আমি এই অংশটাকে যদি এই অংশটা বের করতে পারি, এই অতিভুজের যদি এর ভূমি বের করতে পারি, তাহলে বের হয়ে যাবে না? সো এটা আছে অতিভুজের অংশ, সেটাকে আমি ভূমিতে আনলাম, উল্লম্ব বরাবর আনলাম। ওকে, সো I2 x2 sin থিটা। আর এটা কি করেছি, এই অতিভুজের এই অংশটা নিয়েছি, আনুভূমিক অংশ নিয়েছি, এই অতিভুজের আনুভূমিক অংশটা নিয়েছি, বুঝেছো? ওই দেখো ওখানে করা আছে, এইটার এই অংশটা নিয়েছি, এইটার এই অংশটা নিয়েছি, মানে এইটার এই অংশটা নিয়েছি, এই অংশটা। তাহলে এখানে যদি বসাই, ও এ সমান হচ্ছে V2, তাই না? এ কে সমান হচ্ছে I2 R2, একইভাবে কেসি সমান হচ্ছে I2, ও সরি এখানে তো cos থিটা বাদ গেছে, cos থিটা প্লাস I2 x2 sin থিটা, তাই না? এখন এই গ্রাফটা থেকে আমি এই জিনিসটা ইন্ট্রোডিউস করেছি, গ্রাফটা এখন আর আমার দরকার নেই, কিন্তু গ্রাফটা কিভাবে আসলো সেটা কিন্তু মাথায় রাখতে। ওডি সমান হচ্ছে E2, এখানে E2 মাইনাস V2 হবে I2 R2 cos থিটা প্লাস I2 x2 sin থিটা। তাহলে E2 মাইনাস V2, এটা সমান I2 R2 cos থিটা, আর একটা হবে sin থিটা। এখানে যে কথাটা একটু আগে বলছিলাম, এখান থেকেই দেখাই। আমি বলেছিলাম কি, যখন ইন্ডাকটিভ লোড লাগাবো তখন E2টা V2 থেকে বড় হবে। এখানে E2 এর মান দেখো এই পর্যন্ত, যদি এর আনুভূমিক অংশ নেই OC পর্যন্ত, আর V2 এর মান কত, OA পর্যন্ত। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে E2টা V2 থেকে অনেক বড়, মোটামুটিভাবে অনেক বড়। তার মানে এটা E2 মাইনাস V2 করলে এখন পজিটিভ হবে, E2 মাইনাস V2, সো যেহেতু E2 বড় V2 থেকে, সো এটা হবে অবশ্যই পজিটিভ সামথিং, যে কোনো ভ্যালু আসলে পজিটিভ সামথিং, ভোল্টেজ রেগুলেশনটা অবশ্যই পজিটিভ হবে, তা ওই গ্রাফ থেকেই বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এই মানটা যদি আমি ওইখানে বসিয়ে দিই, এখন এইখানটা যদি এখন বসিয়ে দিই, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে I2 R2 cos থিটা প্লাস I2 x2 sin থিটা ডিভাইডেড বাই E2 100%। এখানে করে দেয়া আছে, দেখতে পারো, সমস্যা নেই, এই একই জিনিস এখানে করে দেয়া আছে। ওকে, বোঝা গেল? ওই গ্রাফটা থেকে কিন্তু আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ রেগুলেশন হবে। এখন দেখি, যেহেতু আমি ল্যাগিং লোড লাগিয়েছিলাম, এখন আমি লিডিং লোড লাগাবো। ফর লিডিং লোড, এটা হচ্ছে আমি লিডিং লোড, এখান থেকে বোঝাই, ও সরি, এখানে আমি লিডিং লোড লাগিয়েছি। কিভাবে বুঝলাম আমি লিডিং লোড লাগিয়েছি? ফর, সো এটা হচ্ছে আমার রেফারেন্স ভোল্টেজ V2 হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। এই টার্মিনাল ভোল্টেজে যে লোডটা লাগিয়েছি আমি, সেই লোডের ক্ষেত্রে কারেন্টটা লিড করতেছে, মানে ক্যাপাসিটার লাগিয়েছি, টার্মিনাল ভোল্টেজের সাথে সে লিড করে আছে। সো আমি কারেন্টটা দিয়েছি I2। ওকে, এখন এরও দুইটা পার্ট ছিল, I2 R2 প্লাস JX2। তাহলে এই V2 এর সঙ্গে I2 R2 আমি একটা অংশ নিব, একইভাবে এই I2 এর সঙ্গে এটা প্যারালাল রাখবো, কারণ I2 R2 হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে।
সো এই কারেন্টের অংশ এবং এই কারেন্টের অংশ একই দিকে থাকবে। এটাকে আমি এইখানে আঁকতে পারতাম, কিন্তু আমার V2 এর সাথে সম্পর্কটা বের করা দরকার, এই জন্য V2 এর মাথায় মাথায় এঁকেছি। এখান থেকে অংশটা কেটে নিয়ে এখানে রাখছি। ওকে, সো এখানে I2 R2 আসলো। এখন এই I2 R2 এর সঙ্গে I2 X2 তো আছে, এই I2 X2 যেটা হচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে তার লিড করবে। সো এর সঙ্গে কারেন্টটা আসবে এই দিকে, তাই না, ওইদিকে যাবে। সো এটা এখানে না এঁকে আমি এইখানে আসছি, ই থেকে লিড করে কারেন্টটা এদিকে আসছে। তাহলে এখন ফাইনালি যদি আমি এটাকে ভেক্টরিক্যালি সাম করি, ভেক্টর সামটা এখান থেকে এই পর্যন্ত আসবে। এখান থেকে তৃতীয়টা দেখায়নি যে I2 Z2 দেখায়নি, এটা ভেঙে ভেঙে দেখাইছে যে I2 R2 I2 X2, এটাকে যে এইরকম দেখাতাম এর অতিভুজটা I2 Z2 হতো। তো এখন একটা জিনিস চিন্তা করো, এই E2টা এই V2 থেকে ছোট না বড়? V2 থেকে ছোট মনে হচ্ছে না? এই E2 আছে এই পর্যন্ত, আর এখানে D আছে। এর যদি আমি এই মানে অতিভুজ বরাবর না নিয়ে ভূমি বরাবর নিই, এটা মনে করো যে আমি ছায়া বরাবর নিচ্ছি, ওইটার অতিভুজের অংশ না দেখে এর ভূমির অংশটা দেখতেছি। ভূমির অংশটা আছে এই পর্যন্ত, আর আমার V2 হচ্ছে OA পর্যন্ত, V2 হচ্ছে OA পর্যন্ত, কিন্তু E2 হচ্ছে OC পর্যন্ত, ছোটো। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে ভোল্টেজ রেগুলেশনটা নেগেটিভ হবে, ভোল্টেজ রেগুলেশনটা নেগেটিভ হবে। ভোল্টেজ রেগুলেশন যদি নেগেটিভ হয় তাহলে এই জিনিসটা ফাইনালি গিয়ে নেগেটিভ হয়ে যাবে। I2 cos 2 I2 R2 cos থিটা মাইনাস I2 X2 sin থিটা। আচ্ছা, এইখান থেকে তুমি নিজে একটু ড্রাইভ করে দেখো তো কীভাবে হয়। প্রথমে হচ্ছে যোগ করতে হবে কি কি, খেয়াল করো, OA, এই জিনিসটা একটু বোঝো, নাহলে এটা যদি যোগ করা না বোঝো তাহলে কিন্তু এটা নেগেটিভ আসলো কী করে বুঝতে পারবে না। প্রথমে যদি চিন্তা করো আমাকে যোগ V2 এর সঙ্গে, তাই না, V2 মানে হচ্ছে OA, তাই না, এর সঙ্গে যোগ হবে কি কি যোগ করবা, OA এর সঙ্গে, এটা হচ্ছে OA তো পেলাম, তাহলে I2 R2 এর অংশটাও পেতে হবে। এর অংশটা তো আমি এদিক দিয়ে যোগ করতে পারছি না, এর অনুভূমিক অংশ যোগ করব, AB। সো OA প্লাস AB যোগ হয়ে গেল। হ্যাঁ, বাকি আছে I2 X2 বাকি আছে না? তাহলে I2 X2 অংশটা চিন্তা করো EF, আমি কি করেছি এখানে একটা ইমাজিন করেছি যে এর একটা ভূমি আছে এই জায়গাটায় মনে করো, বা এই অতিভুজে এই ত্রিভুজের লম্বটা হচ্ছে এটা, এই ত্রিভুজের লম্বটা এটা ভূমি এটা, তাই না? তাহলে EF, তাই না? এই EF সমান আবার BC লেখা যায় না? EF সমান BC লেখা যায় না? সো EF ইকুয়াল টু BC। এখন OA AB এটা যোগ করলাম, এর সঙ্গে যদি আমি EF আনি, EF বা BC আনি, ধরলাম BC। ওকে, ফাইনালি আমি বের করব হচ্ছে V2 ভোল্টেজটা, E2 ভোল্টেজটা বের করব, E2 ভোল্টেজটা বের করব। E2 ভোল্টেজ হচ্ছে মান হচ্ছে OD, তাহলে OD সমান লিখি, OD সমান, হ্যাঁ, আমি ওখানে কিন্তু এখনও কোনো চিহ্ন দেইনি, প্লাস হবে না মাইনাস হবে কিচ্ছু দেইনি এখনও। ওকে, কোনটা? ODটা OC এর সমান, হ্যাঁ এক্স্যাক্টলি, ODটা হচ্ছে OC এর সমান। এখন OC এর সমান যদি হতে হয় তাহলে আমি লিখেছি OA প্লাস AB থেকে যদি BC না বাদ দেই তাহলে কি OC এর সমান হবে? এইটা সমান OC। খেয়াল করো, আমার দরকার হচ্ছে এই OC অংশটা বের করার জন্য আমি কি করেছি, OA এই অংশটা পেয়েছি, এর সঙ্গে AB যোগ করেছি, বেশি যোগ করেছি কতখানি, এই AC এবং AB বেশি যোগ করে ফেলেছি, সেটা বিয়োগ করতে হবে। সো BC অংশটা বাদ দিয়ে দিব, সো BC অংশটা এই দেখো এখানে বাদ দিয়ে দিয়েছি, সেটা OD বা OC এর সমান হয়ে গেল। ওকে, এখন যদি আমি মানটা বসাতে চাই, এই OD সমান হচ্ছে হবে E2,
ও এ সমান কি হবে V2, ও এ সমান হবে V2, ওকে। আর এই বেরোচ্ছে এবি সমান কি হবে I2 R2, এর সঙ্গে কসের একটা কস থেটা, কারণ এর আমি আনুভূমিক অংশ নিচ্ছি, সো কস থেটা মাইনাস বিসি সমান কি হবে, বিসি সমান কি হবে I2 x2 সাইন থেটা, I2 x2 সাইন থেটা, ওকে। সাইন থেটা বা ওই থেটা যে নামই দাও না কেন, তাহলে E2 মাইনাস V2 হবে হচ্ছে I2 R2 cos থেটা মাইনাস I2 x2 সাইন থেটা। এটা হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেশনের, কতটুকু ভোল্টেজ রেগুলেট হবে তা এই ইকুয়েশন থেকে বের করা যাবে। এর ম্যাথ আছে, ভোল্টেজ রেগুলেশনের একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করতে গেলে এই তথ্যগুলো আমার কাজে লাগবে, ওকে। চেষ্টা করবা এই জিনিসগুলো বুঝে নিজে নিজে দুই একটা ম্যাথ করতে, কারণ আমি সব ম্যাথ করাইতে পারবো না ক্লাসে, হয়তো দুই একটা দেখাইতে পারবো, তার বেশি তো পারবো না। সো নিজের একটু প্র্যাকটিস করে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, কারণ ভোল্টেজ ট্রান্সফর্মার ভোল্টেজ রেগুলেশন তথ্যটা বেশ কাজে লাগে, যে ট্রান্সফর্মারটা এফিসিয়েন্সি নির্ণয় করে ক্ষেত্রে, ওকে। তাহলে লিডিং এবং ল্যাগিংয়ের জন্য বোঝা গেল যে লিডিংয়ের জন্য কেন টার্মিনাল ভোল্টেজটা বেশি হয়ে যায়, এখান থেকে আমি বুঝতে পারছি টার্মিনাল ভোল্টেজটা বেশি হচ্ছে। ওডি সমান ও এ, হ্যাঁ ও এ সমান ওসি হচ্ছে কোথায়, ওডি সমান ওসি, ওডি সমান ও এ লিখছি, ও এ প্লাস এ বি মাইনাস বিসি, হ্যাঁ লিখতে পারো, কিন্তু আমার তো ওইটা করলে আমার লাভ হচ্ছে না। আমার লাভ হবে যেভাবে সেভাবে লিখবো। আমি এই ও এর মান জানি, ও সি এর মান কি জানি, ও সি এর মান তো E2 ডিরেক্টলি, ওটা তো নিয়ে লাভ নেই। আমার দরকার হচ্ছে V2 থেকে বাকিটা বিয়োগ করে E2 বের করা। সো ও এ হচ্ছে V2, এর সঙ্গে যোগ করলাম হচ্ছে I2 R2, তারপর হচ্ছে I2 x2 বিয়োগ করলাম, বিয়োগ করার ফলে আমার ওই আউটপুটটা পেলাম। তুমি ও এ সমান ও সি প্লাস এসি লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে জ্যামিতির মতো, কোনো সমস্যা নেই, লিখতে পারো, কিন্তু এটা লিখে কি কোনো সুবিধা হচ্ছে, কোনো সুবিধাই তো হচ্ছে না, এই জন্য আমি লিখি নাই, ওকে। ক্যাপাসিটারের ক্ষেত্রে ক্যাপাসিটার সাধারণত ভোল্টেজ চেঞ্জকে বাধা দেয়, নর্মালি ক্যাপাসিটার যে কোনো ভোল্টেজ চেঞ্জকে বাধা দেয়। এই জন্য যখন ক্যাপাসিটার যখন তুমি টার্মিনালে লাগাও, নর্মালি সে ভোল্টেজটাকে একটু আপ করে দেয়, বাড়াইয়ে দেয়। নর্মাল যে ভোল্টেজ থাকে যে কোনো জায়গায় তুমি ক্যাপাসিটার লাগাই দেখো, নর্মাল যে ভোল্টেজটা থাকবে তার থেকে ভোল্টেজটা আপ হয়ে যাবে। যে কোনো ভোল্টেজ চেঞ্জকে ক্যাপাসিটার সবসময়ই বাধা দেবে, আর ইন্ডাক্টর হচ্ছে যে কোনো কারেন্ট চেঞ্জকে বাধা দেয়, এটুকু মাথায় রাখো। আর এই জিনিসটা হচ্ছে গ্রাফিক্যালি এখানে দেখানো হচ্ছে, ওটা হচ্ছে ফিজিক্যাল এক্সপ্লেনেশন। যদি ক্যাপাসিটার তুমি লাগিয়ে থাকো, অবশ্যই সে তার ভোল্টেজ চেঞ্জকে বাধা দেবে, সহজেই সে চেঞ্জ হতে দিবে না। তার টার্মিনাল ভোল্টেজ যতটুকু হওয়ার কথা ততটুকু সে বানাই রাখবে, ওর থেকে কমতে দেবে না সে। এই জন্য সেটা গ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি, যদি একটা ক্যাপাসিটার লাগাই, ক্যাপাসিটিভ লোড লাগাই, সে তার টার্মিনাল ভোল্টেজকে নর্মালি বাড়াই দিবে। এই ছিল ভোল্টেজ রেগুলেশনের কথাবার্তা। মিড টার্ম পর্যন্ত এ পর্যন্তই থাকবে। আমাদের কিছু ম্যাথমেটিক্স আমি বলে দেই। ম্যাথমেটিক্সের কথাবার্তা ওটা এখন বন্ধ করে দাও।